ওয়েলকাম টু পিয়ালিস ক্লাসরুম। আজকে আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদেরকে জিওগ্রাফির একটা খুব গুরুত্বপূর্ণ টপিক, যেটা হলো নদী বা রিভার, সেটা সম্পর্কে আমি তোমাদেরকে কিছু বোঝাবো। তো নদী কথাটা আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি। তো নদী সাধারণত কি হয়, উচ্চ পার্বত্য অঞ্চল থেকে নদীর সৃষ্টি হয়। যেটা কি হয়, পার্বত্য অঞ্চল থেকে বিভিন্ন হিমবাহ গলিত জল, যেটা পাহাড়ের ওপর থেকে বা পর্বতের ওপর থেকে প্রবাহিত হয়ে সেটা সমতল অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হয় এবং ধীরে ধীরে সেটা কোনো হ্রদ বা সাগর বা উপসাগরে গিয়ে মিলিত হয়। তো এই নদী উৎপত্তি থেকে তার অন্তিম পর্যায় পর্যন্ত ক্ষয় বহন এবং সঞ্চয় কাজের মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগে নানা ধরনের ভূমিরূপ তৈরি করে থাকে। তো আজকের ভিডিওটার আমাদের মুখ্য আলোচ্য বিষয় হলো নদী যে ক্ষয় করে, মানে উচ্চ পার্বত্য অঞ্চলে নদীর যখন উৎপত্তি হয়, সেই উৎপত্তি পর্যায় থেকে নদী প্রধানত কি করে থাকে, ক্ষয় করে। এই ক্ষয় কাজের ফলে নদী কি কি ধরনের ভূমিরূপ তৈরি করে থাকে, সেটাই হলো আজকের মূল আলোচ্য বিষয়। তো দেখো, উচ্চ পার্বত্য অঞ্চল থেকে নদী যখন উৎপত্তি ঘটেছে, সেই সময়তে নদী কি হয়েছে, পার্বত্য অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে পার্বত্য অঞ্চলের ভূমির ঢাল খুব বেশি থাকে। সেই কারণে কি হয়, নদী সাধারণত পার্বত্য অঞ্চলে ক্ষয় করে। তো পার্বত্য অঞ্চলে এই যে নদী ক্ষয় করছে, মানে পার্বত্য অঞ্চলে থাকা কঠিন এবং কোমল শিলাকে নদী ক্রমাগত ক্ষয় করে। এই ক্ষয়ের ফলে কিন্তু নানা ধরনের ভূমিরূপ তৈরি হয়। তো আমি একটা প্রেজেন্টেশনের মাধ্যমে তোমাদেরকে এবার বোঝাচ্ছি যে নদীর এই ক্ষয়ের ফলে কি কি ধরনের ভূমিরূপ নদী তৈরি করে থাকে। তো চলো এবার আমরা বিভিন্ন ডায়াগ্রামের মাধ্যমে বিষয়টাকে খুব সহজভাবে বুঝে নিই। তো আমি তোমাদের সামনে ফার্স্ট যে ডায়াগ্রামটা প্রেজেন্ট করছি, সেটাতে আমরা কি দেখতে পাচ্ছি দেখো, যে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হলো আই আকৃতির এবং ভি আকৃতির নদী উপত্যকা। ঠিক আছে। তো ফার্স্টে আমাদেরকে জানতে হবে কি, যে আই আকৃতির নদী উপত্যকা কাকে বলে। নদী উচ্চ পার্বত্য অঞ্চল থেকে প্রবাহিত হওয়ার সময় তখন কি হয়, পর্বত গাত্রকে কি করে থাকে, নিচের দিকে ক্ষয় করে, মানে নিম্নক্ষয়টা অনেক বেশি হয়। তো নিম্নক্ষয় বেশি হওয়ার কারণে দেখো কি হয়েছে, সরু আই আকৃতির একটা সংকীর্ণ নদী খাত সৃষ্টি হয়েছে। এই সরু যে সংকীর্ণ নদী খাত, এটাকে আমরা কি বলে থাকি, যেটা ইংরেজি আই অক্ষরের মতো দেখতে হয় বলে এটাকে আই আকৃতির নদী উপত্যকা বলা হয়ে থাকে। এবার দেখো, এই আই আকৃতির নদী উপত্যকাটাই দীর্ঘ সময় ধরে এর পার্শ্ববর্তী অঞ্চলগুলো ক্ষয় হয়। নদীর জল এই পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে এসে ছাপিয়ে পড়ে এবং এই অঞ্চলগুলোকেও তখন কি করতে থাকে, ক্ষয় করতে থাকে। যে ক্ষয়ের ফলে আস্তে আস্তে করে এই উপত্যকাটা আরো কি হয়ে যায়, অনেকটা চওড়া হয়ে যায়, দুটো পাশ আরো ক্ষয় পেয়ে যায় এবং তখন এই আই আকৃতির নদী উপত্যকাটাই কি হয়ে যায়, ভি আকৃতি নদী উপত্যকায় কনভার্ট হয়ে যায়। তাহলে উচ্চ পার্বত্য অঞ্চলের সংকীর্ণ যে নদী খাত, সেটাকে আমরা বলে থাকি আই আকৃতির নদী উপত্যকা। এবং আই আকৃতির নদী উপত্যকা যখন পার্শ্বক্ষয় ঘটে, তখন পার্শ্বক্ষয়ের ফলে সেটা কি হয়ে যায়, ভি আকৃতির নদী উপত্যকায় কনভার্ট হয়ে যায়। তো এর পরবর্তী দেখো, এখানে আমি তোমাদেরকে একটা ভি আকৃতির নদী উপত্যকার ছবি প্রেজেন্ট করছি। দেখো, ভি আকৃতির নদী উপত্যকাটা ভ্যালিটা কতটা ব্রড, কতটা চওড়া হয়, মানে ধীরে ধীরে এই পার্শ্ববর্তী অঞ্চলগুলোকে নদী ক্ষয় করে ফেলেছে। ক্ষয় করে ফেলার ফলে কি হয়েছে, একটা আই আকৃতির নদী উপত্যকা কি হয়েছে, ভি আকৃতির নদী উপত্যকাতে কনভার্ট হয়ে গেছে। তো এর পরবর্তী আমি তোমাদেরকে যে টপিকটা পড়াবো, সেটা হলো কি জলপ্রপাত বা ওয়াটারফলস। উচ্চ পার্বত্য অঞ্চলে যখন এরকম কঠিন শিলা এবং কোমল শিলা পরস্পর অবস্থান করে, দেখো এখানে লেখা আছে হার্ড রক, এখানে লেখা আছে সফট রক। হার্ড রক মানে কঠিন শিলা, সফট রক কোমল শিলা। নদীর জল ক্রমাগত প্রবাহিত হতে থাকে যখন, তখন কঠিন শিলাকে নদী ক্ষয় করতে পারে না সহজে, কিন্তু কোমল শিলাকে নদী কি করে, খুব দ্রুতই ক্ষয় করে ফেলতে পারে। ফলে কঠিন শিলা ক্ষয় প্রতিরোধকারী হিসাবে দাঁড়িয়ে থাকে এবং কোমল শিলাকে ক্ষয় করে ফেলে। তখন নদীর জল ওপর থেকে সজোরে নিচের দিকে পড়তে থাকে, যেটাকে আমরা জলপ্রপাত বলে থাকি। এবং এই জলপ্রপাতের নিচে আরেকটাও ক্ষয়জাত ভূমিরূপকে এখানেই প্রেজেন্ট করেছি, যেটা হলো কি প্লাঞ্জ পুল, বা যেটাকে বলা হয়ে থাকে কি
বন্ধকূপ বা প্রপাতকূপ কি হয়, উচ্চ পার্বত্য অঞ্চল দিয়ে যখন এই জলের প্রবাহ পর্বতের পাদদেশে এসে ক্রমাগত পড়তে থাকে, তখন কি হয়, পর্বতের পাদদেশীয় অঞ্চলটা কিন্তু ক্ষয় পেতে থাকে এবং এখানে একটা গভীর গর্ত তৈরি হয়। ঠিক আছে, যে গভীর গর্তটাকে আমরা কি বলে থাকি, প্লাঞ্জ পুল বলে থাকি। এর পরবর্তী যে ভূমিরূপটা তোমাদেরকে দেখাবো সেটা হলো কি, ইন্টারলকিং স্পার বা অন্তর্বদ্ধ শৈলশিরার অভিক্ষিপ্তাংশ। এখানে কি হয়েছে দেখো, শৈলশিরা কাকে বলে, সমান উচ্চতা বিশিষ্ট কতগুলো পর্বত শৃঙ্গ যখন পাশাপাশি অবস্থান করে এবং সেগুলোকে দেখতে যখন কুমিরের দাঁতের মতো হয়, মানে ইন্টারলকড হয়ে থাকে, এগুলো একটা আরেকটার সঙ্গে সম্পূর্ণ আটকে রয়েছে, তখন কি হয়, এই যে দেখো সামনে থেকে যে নদীটা প্রবাহিত হয়েছে, এই নদীটা কি করেছে, এই ইন্টারলকিং স্পার বা আবদ্ধ শৈলশিরাগুলোকে ক্ষয় করে পেছন দিয়ে এঁকে বেঁকে নদীটা প্রবাহিত হয়ে গেছে। কিন্তু তুমি যদি সামনে থেকে দেখো, তাহলে পেছনের নদী প্রবাহটাকে কিন্তু আর দেখতে পাওয়া যায় না, ডিউ টু দিস ইন্টারলকিং স্পার বা অন্তর্বদ্ধ শৈলশিরার এই অভিক্ষিপ্তাংশগুলোর জন্য নদীর এই প্রবাহটাকে আর পেছন দিকে লক্ষ্য করা যায় না। এটা হলো নদীর ক্ষয়ের ফলে সৃষ্ট আরেক ধরনের ভূমিরূপ। এইখানে ইন্টারলকিং স্পারটাকে আমি আরেকটু ভালোভাবে বুঝিয়েছি, দেখো এই যে পরপর স্পার গুলো রয়েছে যেগুলো কুমিরের দাঁতের মতো অবস্থান করছে, সমান উচ্চতা বিশিষ্ট কতগুলো শৈলশিরা, এবং এই যে নদীটা প্রবাহিত হলো এই অবধি আমরা নদীর প্রবাহটাকে দেখতে পাচ্ছি, এর পরবর্তী নদীর প্রবাহটাকে কিন্তু আর লক্ষ্য করা যাচ্ছে না, যেটাকেই কি বলা হয়ে থাকে, আবদ্ধ শৈলশিরার অভিক্ষিপ্তাংশ বলা হয়ে থাকে। এবং প্লাঞ্জ পুলটা তো তোমাদেরকে আগে বোঝালামই, এখানে প্লাঞ্জ পুলের আরেকটা ডায়াগ্রাম দেখানো হয়েছে, যেটা দেখো এই যে জলপ্রপাতটা এসে এখানে পড়ছে, পড়ে এই পর্বতের পাদদেশীয় অঞ্চলটাকে ক্ষয় করেছে, যেখানে কি হয়েছে, প্লাঞ্জ পুল গঠিত হয়েছে। এরপরে লাস্ট একটা টপিক পড়াবো, যেটা হলো যে দেখো একটা নদী পার্বত্য অঞ্চল দিয়ে এরকম সোজাভাবে প্রবাহিত হতে হতে নদী তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোকে ক্ষয় করে, এবং ক্ষয় করার ফলে অনেক সময় কি হয়, নদী এরকম এঁকে বেঁকে কিন্তু প্রবাহিত হতে শুরু করে, যেটাকে নদীবাঁক বা মিয়েন্ডার বলা হয়ে থাকে। তো আজকে আমি তোমাদেরকে নদীর ক্ষয়ের ফলে যে ভূমিরূপগুলো সৃষ্টি হয় সেগুলো সম্পর্কে আমি তোমাদেরকে বর্ণনা করলাম। এর পরবর্তী কিন্তু আমি নেক্সট যে ভিডিওটা দেব সেই ভিডিওটাতে কিন্তু আমি নদীর সঞ্চয় কাজের ফলে সৃষ্ট বিভিন্ন ধরনের ভূমিরূপগুলো কি কি এবং তার সাথে নদী সংক্রান্ত আরো বিভিন্ন বিষয়গুলো কিন্তু আমি তোমাদেরকে বোঝাবো। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানিও, এবং আমার ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, বেল আইকনটা প্রেস করে রেখো পরবর্তী নোটিফিকেশনটার জন্য। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে নদীর সঞ্চয় এবং নদী সংক্রান্ত আরো বিভিন্ন কোয়েশ্চেন্স কি কি আসতে পারে ক্লাস 10-এ, সেগুলো সম্পর্কে আমি তোমাদের বিস্তারিত আলোচনা করব। আজকে এটুকু বলে ভিডিওটা শেষ করলাম।